নিজেকে গর্বিত মনে করছি এখানে আসতে পেরে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি নিজে গুম সে বিষয়ে বলবো না, আমি একটা বাহির গুমের কথা বলবো। আমরা কতটুকু স্বাধীনতা পেয়েছি তাই বলবো। এটা হলো হাফেজ জাকির হোসেন। একে যখন গুম করা হয় তার সাথে ওই টিমে ছিল একজন সেনাবাহিনীর সদস্য, আরও অনেকেই ছিল। তাকে ভোর রাতে তার বাসা থেকে নিয়ে আসা হয়। তখন তিনি বাথরুমে ছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতেছিলেন। তাকে নিয়ে আসার পথে আযান দেয়, ফজরে আযান দেয়। তখন সে বলে, আমি হাফেজ, আমাকে নামাজ পড়ার সুযোগ দিন। এই হাফেজ নামাজ পড়ার সুযোগ দিন ওই সেনাবাহিনীর সদস্যের মনে বেশ আলোড়ন ফেলে। দীর্ঘ এত বছর পর সুযোগ পেলে সেই ছেলেটা আমার কাছে আসে, সেনাবাহিনীর সদস্য বাসায় আসে। আমি গুম কমিশনের নূর খানকে ডাকি, ভাই আসেন, এটা খবর পাওয়া গেছে, এটা নিয়ে তদন্ত করি। আমরা সব কিছু আলোচনার মধ্যে নিয়ে আসি। সে খুবই কষ্ট পায়, তার হ্যান্ডকাপটা তার হাতে ড্র করা হয়েছিল, সে নিজে ওটা রিসিভ করেছিলেন। তাকে 3 দিন পর আবার হ্যান্ডকাপটা ফেরত দেওয়া হয়, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে। কীভাবে মারা হয়, কি করা হয়, যা কিছু জানেন এই ছেলেটা বলেছিল। এখন এই ছেলেটা আইসিটি ডেকে নিয়ে গেছে, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে এখন আসামি বানাচ্ছে। এখন যদি আমি তথ্যই পাচ্ছি না, আমাদের গোয়েন্দা সংস্থা কোনো তথ্য দিচ্ছে না, যারা দিচ্ছে তাদেরকে যদি আমি আসামি বানাই তাহলে তো আমরা আগাইতে পারবো না। আমি তখন নূর খান ভাইকে গত পরশুদিন বললাম, ভাই কিছু একটা করেন, এটা কী ধরনের কাজ? আমাদের তো কিছু দায়িত্ববোধ আছে। কোনো তথ্য পাচ্ছে না কে কারে মারছে, যারা দিচ্ছে তাদেরকে আবার বিপদে ফেলতেছি আমরা। যে রাঘব বল ছিল সব তো ভারতে পালিয়ে গেছে, আর যারা আছে বিশেষ সুবিধায় সাব জেলে আছে, আর অসংখ্য লোক এখন লুকায় আছে। আমাদের এখন আসলে কঠোর হইতে হবে। আমি আজকে যাদের সামনে কথা বলতেছি আপনারা সবাই সাহসী, এই লোকদেরকে আরও সাহসী হইতে হবে। আমি বলবো আমাদের মধ্যে সবচেয়ে বেশি বড় সাহস হইল আবু সাইদরা, আর তারপরে যে কেউ থাকে সে হলো সুখরঞ্জন বালি। আমাদের সবাইকে সুখরঞ্জন বালির মতো কথা বলতে হবে। ফ্যাসিস্ট হাসিনাকে আমরা কিন্তু তাড়িয়েছি, ও নিজের ইচ্ছায় যায় নাই, ভারত তারা ঠেকাইতে পারে নাই। সুতরাং আমাদের মনোবল থাকা উচিত। আমি বলবো ফ্যাসিস্ট হাসিনা গেছে, কিন্তু তার সহযোগী রয়ে গেছে। আমরা যদি ছেড়ে দেই আমাদের উপরে আবার মাথা চারা দিয়ে উঠবে। এই ছবিগুলি প্রমাণ করে হাসিনা কেমন ছিল। আমরা এই ধরনের ফ্যাসিস্ট কাকে হইতে দিব না। আবু সাইদ তা আমাদেরকে একটা কথা শিখিয়েছে, ভারত আমাদের একমাত্র শত্রু, এটা আমরা ধারণ করব। সুখরঞ্জন বালিকে ভারত ধরে নিয়ে গেছে, সালাউদ্দিন ভাই বলেন ভারতে ছিলেন, অর্থাৎ ভারত জড়িত, মোদী সরকার জড়িত। আমরা একটু লজ্জা শরম ভেঙে একটু বলি ভারতকে, ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের বিডিআর ঘটনা দেখতে পাইছি ভারত জড়িত ছিল, এখন তার রাগ ঢাকের কিছু নাই। ভারত আমাদের সশস্ত্র বাহিনীতে হাত দিছে। আমাদের কঠোর ভাষায় বলতে হবে, প্রতিশোধ নিতে হবে। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। দরকার হলে না খেয়ে থাকবো, একবেলা খাবো, ভারতের কোনো অনুদান আমরা নিব না। আমাদের লজ্জা হওয়া উচিত। এই ভারত আমাদের সাথে এত নির্মম আচরণ করছে দীর্ঘ 54 বছর। শহীদ জিয়ার অংশটা বাদে আমাদের শত্রু ভারত, পশ্চিমবঙ্গ না, আসাম না, ত্রিপুরা না, এই দিল্লির শাসন থেকে আমরা মুক্তি চাই। যেই সকল রাজনীতিবিদ এখনও এই দাবিদারি করেন তাদেরকে আপনারা বর্জন করেন, তাদেরকে ঘৃণা করেন। আমরা নিজেরাই স্বয়ংসম্পন্ন, আমরা কাজ করে খাই, বিদেশে প্রবাসীরা টাকা পাঠায়, তা দিয়ে আমরা চলি, ভারতের দয়ায় আমরা চলি না। আমাদের সবাইকে সাহসী হইতে হবে। আমি 22 সালে আয়নাঘর ডিজেফাইতে আছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। কতটুকু সাহস থাকলে একজন লোক বলতে পারে বাংলাদেশে থেকে? আমি তার 1 বছর আগে আমি ডেভিড বার্গম্যানকে বলি, উনি প্রকাশ করেন নাই, সাহসের কমতি ছিল। পরে নেত্রে নিউজ প্রকাশ করেন 22 সালে। আমি বলবো আমাদের সবার সাহসী হইতে হবে। আমরা যদি একটু পিছটান দেই আমরা বিপদে পড়ব। এখনও শাসকরা যারা হইতে চাচ্ছেন তারা সাহস হতে পারেন নাই। আমরা কোনো কিছুই পরিষ্কার করতে পারে নাই। একটা জিনিস হয়েছে, আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে,
তারপরে আমি বলবো ভাই, আমাদের আগামী বাংলাদেশ হবে সাহসী বাংলাদেশ। আমরা ভারতকে ঘৃণার চোখে দেখব, মা বাবাকে বাচ্চাকে শিখাবে ভারত আমাদের একমাত্র শত্রু। আপনি আপনার বন্ধুকে বলবেন ভারত আমাদের শত্রু। এই চেতনা, এই স্পিড নিয়ে আমরা বাঁচব। আমি যাদের সাথে কথা বলতেছি আপনারা সবাই সাহসী, এটা গর্বের জায়গা। আপনারা আরও সাহসী হব, অন্যদেরকে সাহসী বানাবো। ভিতর কোনো স্থান দেশে নাই। এবং আগামীতে নির্বাচনে আমরা ন্যায়পরায়ণ সৎ লোককে নির্বাচিত করব, এই দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করব। আমি আপনাকে কষ্ট করে আমাদের এই বক্তব্যগুলি শোনার জন্য অশেষ ধন্যবাদ। আপনি মনে করবেন এই ভারত কিন্তু এইটাই হাসিনাকে রক্ষা করে নাই। স্বাধীনতার পরে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত করে, আমার 30,000 বাঙালি মারা যায়। কোনো রাজনীতিবিদ কোনো কথা বলে নাই। এখন আমাদের কথা বলতে হবে, দরকার হলে ওই রাজনীতিবিদকে চটথাপ্পড় লাগাইতে হবে। এই দেশটা আমাদের। এই রাজনীতিবিদের কোনো ছেলে বা কোনো রাজনীতিবিদ এই আমাদের জুলাই বিপ্লবে ছিলেন না আপনারা। আমি নিজ চোখে আমি দেখছি কি কষ্ট। এটা আমাদের হাসির দিন, একই সাথে প্রতিশোধ নেওয়ার দিন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভয় পাবেন না, কোনো কিছু করার নাই। কোনো ফ্যাসিস্টের জন্ম এই দেশে হবে না। ধন্যবাদ। আগামী দিন হোক আমাদের সোনার বাংলাদেশ, সাহসীদের বাংলাদেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা পড়ল না। আসুন, ডাকসুরি মঞ্চ থেকে আমাদের আহ্বান জানাচ্ছি, সুশীল সমাজ, সাংবাদিক এবং আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তার এই বিষয়ে অবিলম্বে জাতির কাছে তাদের অবস্থান পরিষ্কার করবেন। এই বলে আমরা যারা গুমের ভিকটিম, আমরা যারা শপথ করেছি যে আল্লাহ নিজ হাতে আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, গুম থেকে ফিরে আসা তাদের সবাইকে আল্লাহ নিজ হাতে দ্বিতীয় জীবন দান করেছেন, এবং যেই কয়দিন আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন, কথা বলার শক্তি রেখেছেন, আমরা যেন কথা বলে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদের জন্য দোয়া করবেন। এই কথা বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই স্মরণ করছি সেই সব ভাইয়েরা যারা অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের ব্যাপারে কোনো খোঁজ আমরা এখনও পাইনি। আমরা খোঁজ পাইনি ওয়ালিউল্লাহ ভাই, মকসুদুল ভাই, আমরা খোঁজ পাইনি সুমন ভাই এবং তার সাথে গুম হওয়া তার সহকর্মীবৃন্দ। এখনও শত শত মা বসে আছে শুধু এতটুকু জানার জন্য তার সন্তানটি কি বেঁচে আছে না মারা গেছে। তার আর কিছু না হোক, এতটুকু জানতে চায় যদি হত্যা করা হয় কোথায় হত্যা করা হয়েছে, লাশটা কোথায় ফেলা হলো। একটি গুম ভিক্টিমের মা, যার সন্তান এখনো ফিরে আসেনি, আমাকে খুব আদর করে মাথায় হাত দিয়ে বলল, বাবা শুধু সেই জায়গাটুকু জানতে চাই যেখানে আমার ছেলের লাশটা ফেলেছিল। এতটুকু উত্তর এখন আমরা দিতে পারিনি রাষ্ট্র হিসেবে। বিপ্লবের পরবর্তী এই গৌরব উজ্জ্বল সময় এটি একটি অন্ধকার অধ্যায়। শত শত সন্তান এখনো পিতার খবরের জন্য মুখে বসে হয়েছে। শত শত জীবন সঙ্গী শুধু জানতে চায় তারা নিজেকে কি পরিচয় দিবে, তারা কি বিবাহিত না বিধবা। এই উত্তর আমরা যতদিন পর্যন্ত দিতে পারবো না, জাতি হিসেবে আমরা কলঙ্ক মুক্ত হতে পারবো না। আমাদের এই গুম বিষয়ে একজন গুমের ভিকটিম হিসেবে আমাদের 3 দফা দাবি নিয়ে আজকে জনগণের সামনে আসছি। প্রথম দফা হচ্ছে জবাবদিহিতা। উন্নত বিশ্ব, জবাবদিহিতামূলক বিশ্ব কোথাও মানবাধিকার লঙ্ঘন থেমে নেই, কিন্তু নিশ্চিত করা হয় যখন লঙ্ঘিত হয় তখন তার জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়। গুমের মতো এই বর্বর ঘটনার পুনরাবৃত্তি কোনোদিন বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। দ্বিতীয় দফা, গুমের ভিকটিম তাদের পুনর্বাসন। 20 কোটি মানুষের দেশে সব মিলিয়ে গুমের শিকার মাত্র কয়েক হাজার পরিবার। আরও যদি সুনির্দিষ্টভাবে বলতে চাই, গুম কমিশনে যারা লিখিত অভিযোগ করেছেন তার সংখ্যা আনুমানিক 1500-র বেশি নয়। পান্না $2 কোটি সাথে নিচ্ছে, বুঝছেন? নিয়ে সীমান্ত পার হওয়ার সময় সব টাকা নিয়ে
ওরে খুঁচায়া মাইরে রেখে চলে গেছে। তো আমার ওই বন্ধু আবার অতটা নিগ্রহের শিকার হয় না, ওর মাল টাকা পয়সা নিয়ে নিছিল হয়তো। সে আবার লন্ডনে আমার এক ব্যাচমেট, সে চাকরি ছেড়ে, তার কাছে বলছে আমার একটু তাড়াতাড়ি টাকা পাঠা। তো ওই টাকা পাঠায় ওইভাবে পালায় গেছে, বুঝছেন। এই জন্য আমরা যারা যে কাজ করি, আমরা ধরেন রাজনীতিবিদরাও যদি ধরেন আমরা অন্যায় করি, একটা কথা তো মোটেও মানে অন্যায় না কথা বলাটা, যে জুলাই যোদ্ধারা এই বাচ্চাগুলো যদি সামনে না আসতো, আমরা তো কোনো দিন আশা করি নাই যে আবার এই সরকার চলে যাবে, তাই না। এদের সাথে যেন আমরা কখনো বেইমানি না করি, বুঝছেন। এবং এর সাজা কিন্তু আমরাই দেখতে পাবো, কিন্তু অনেকে হয় কি যে কোন জন্য কি সাজা হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি না কিন্তু, বুঝছেন। এ কারণে আমরা যেন এদের সাথে কখনো বেইমানি না করি, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। আমি আপনাদেরকে এই দু একটা ভালো একটা জিনিস বলি। আপনারা জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, একটা বিষয় আমাদের ধরেন যে মাথায় আছে কি, যে এই যে আধুনিক সভ্যতা, এই আধুনিক সভ্যতায় যেন সব জ্ঞান গরিমা আমাদের এখানে চলে আসছে। আসলে কিন্তু পৃথিবীর মানুষের চিন্তাধারা এবং পৃথিবীর মানুষের যে মেধা আল্লাহ দিয়েছে, এটা কিন্তু একদম শুরুর থেকেই একই ধরনের মেধা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এটা এক সময় বিজ্ঞান নানান কারণে আমাদের হয়। আপনারা যদি জানেন যে এই একটা বিজ্ঞানীরা চিন্তা করছে যে পিরামিড এত উঁচু করে কিভাবে বানাইল, তখন কিন্তু ক্রেন ছিল না বলে আমরা মনে করি। এমন হইতে পারে জানেন যে ওই সময় একবার সভ্যতা একদম চরম উৎকর্ষ হয়েছিল, আবার আল্লাহ সভ্যতাকে বিলুপ্ত করে দিয়েছে। আপনারা জানেন নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে একবার, তারপর লূত আলাইহিস সালাম, বিভিন্ন কুরআনে এই সমস্ত বর্ণনা করা আছে। এই জন্য এই যে সুশাসন বা বিভিন্ন সুন্দর, মানে আপনার ধরেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রশাসন ব্যবস্থা চালাতেন, আপনারা জানেন যে উনি উটের উপরে আছে হলো কে, যে হলো ভৃত্য, আর উনি উট টানতেছেন। হ্যাঁ, তাহলে কি ধরনের প্রশাসন ওরা ছিল। একইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কমেন্ট আছে, যে জিনিসগুলা এখনও বিভিন্ন সময়ে এইটা কার্যকরী মনে হয়। আমি একটা কমেন্ট একটু বলার জন্য লিখছি, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারীদের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়। তা আপনারা দেখছি যে আমরা কিন্তু অত্যাচার করতে 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 আমাদের একজন কিন্তু একদম বিদায় নিচ্ছে। আমরা যেন আবার সেই পথে না হাঁটি, যে যারা আমাদেরকে উদ্ধার করলো তাদের জন্য যেন আমরা কোনো এমন কাজ না করি যে তারা আবার বিপদের মধ্যে পড়ে। আমার আরেকটা বিষয় একটু আমি বলতে চাই, যে আপনারা আধুনিক যে মনে করেন যে প্রশাসন ব্যবস্থা, আধুনিক যে গণতন্ত্র, আপনারা জানেন যে আব্রাহাম লিঙ্কনের নাম হয়তো আপনারা শুনেছেন, আমেরিকার আব্রাহাম লিঙ্কন একটা বাণী আমরা গণতন্ত্রের জন্য সবসময় ব্যবহার করি। সেই বাণীটা হলো, উনি নভেম্বর 19, মানে আজকে 19 তারিখ, অক্টোবরের 19, কিন্তু নভেম্বর 19, 1963 সালে উনি একটা গ্যাটিসবার্গ নামে একটা অ্যাড্রেস দিয়েছিলেন। আপনারা যারা রাজনৈতিক এরা তারা জানেন যে উনার ওই অ্যাড্রেসটা পৃথিবীর গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোড হিসাবে ইউজ করা হয়। তো উনি বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তো এখন এইটাকে আসলে সত্যি কথা আমাদের দেশেও গ্যাটিসবার্গ অ্যাড্রেসটার অনুযায়ী আমাদের এতদিন চলছে, বুঝছেন, কিন্তু একটু ডিফারেন্ট, বুঝছেন। ডিফারেন্টটা কি, অফ দ্য পিপলের যে আমরা ও এফের পরিবর্তে আমরা অফ ও ডবল এফ, অফ দ্য পিপল, মানে জনগণের থেকে দূরে, যেই ক্ষমতায় যায় আমরা জনগণের থেকে দূরে চলে যাই। বাই দ্য পিপল বলতে আরেকটা শব্দ আছে বাই, BUY, আমরা বাই দ্য পিপল মানে জনগণকে কিনে ফেলি, ভোটের আগে ধরেন 100, 200, 500 টাকা দিয়ে কিনে ফেলি, বাই দ্য পিপল। অ্যান্ড ফার দ্য পিপল, ফার মানে হলো দূরে, ফরের জায়গায় আমরা দূরে, ফার দ্য পিপল। এইভাবেই আমাদের দেশটা অনেক ক্ষেত্রে চলছিল। তা আমরা এখন সত্যিকারভাবে
এমন একটা দেশ গড়তে চাই যেটা গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের জন্য যেন আমরা কাজ করতে পারি। হ্যাঁ, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এবং জনগণের দ্বারা নির্বাচিত এই ধরনের আমরা সরকার চাই, এবং ফর দ্য পিপল, জনগণের জন্য যেন কাজ করে। আমার সত্য কথা বলতে গিয়ে আমার যে বক্তব্য, হয়তো আমি তো বক্তৃতা দেওয়ার মতো না, আমরা তো সরকারি কর্মকর্তা। অনেক ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।